2 দশকের গোপন পরিকল্পনা, বিলিয়ন ডলারের বিনিয়োগ, শত্রুর বুকে বসে নজরদারির অভূতপূর্ব সুযোগ সবকিছু ছিল ভারতের হাতের মুঠোয়। অথচ আজ সেই স্বপ্নের কিছুই আর অবশিষ্ট নেই। মধ্য এশিয়ার বুকে ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী সামরিক ঘাঁটিটি এখন সম্পূর্ণ খালি। চীন ও পাকিস্তানের জন্য এটি বছরের সবচেয়ে বড় খুশির খবর। কিন্তু প্রশ্ন হলো, এত সুরক্ষিত একটি পরিকল্পনা কিভাবে এভাবে ভেঙে পড়ল? পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল? খবর অনুযায়ী ভারতীয় বিমান বাহিনীকে একেবারে নিঃশব্দে, প্রায় চোরের মতো গোপনে তাজিকিস্তানের সেই স্বপ্নের ঘাঁটি থেকে সমস্ত সরঞ্জাম গুটিয়ে চলে আসতে হয়েছে। এত বিশাল একটি কৌশলগত পরাজয়ের পরেও নয়াদিল্লি এ বিষয়ে একটি শব্দ উচ্চারণ করেনি। এই অস্বাভাবিক নীরবতাই প্রমাণ করে ঘাঁটিটি কতটা সংবেদনশীল এবং ভারতের জন্য কতটা বেদনাদায়ক। ঘটনার গভীরে যাওয়ার আগে একটু ভূগোল বুঝে নেওয়া দরকার। তাজিকিস্তান নামের এই ছোট্ট দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত। আকারে খুব বড় না হলেও এর ভৌগোলিক অবস্থান রীতিমতো সোনার খনির সমান মূল্যবান। দেশটির একদিকে রয়েছে আফগানিস্তান, অন্যদিকে চীনের অত্যন্ত স্পর্শকাতর জিনজিয়াং প্রদেশ। আরও চমকপ্রদ বিষয় হল, তাজিকিস্তানের সীমান্ত ঘেঁষে রয়েছে ওয়াখান করিডোর নামের একটি সংকীর্ণ ভূখণ্ড। এই করিডোর পার হলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর অর্থাৎ গিলগিট বালতিস্তান। সামরিক বিশেষজ্ঞরা বলেন, এই অবস্থান থেকে কেউ যদি সামরিক তৎপরতা চালাতে পারে তাহলে চীন এবং পাকিস্তান দুজনেরই একেবারে ঘরের ভেতরে ঢুকে যাওয়া সম্ভব। 90-এর দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর তাজিকিস্তান যখন স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে, ভারত তখন থেকে এই দেশটির সাথে সম্পর্ক গড়ে তোলার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেয়। এই বন্ধুত্বের প্রথম বড় পরীক্ষা ছিল আফগানিস্তানের গৃহযুদ্ধ। সে সময় ভারত তালেবান বিরোধী নর্দার্ন অ্যালায়েন্সকে সক্রিয়ভাবে সমর্থন দিচ্ছিল, আর এই সমর্থনের রসদ, ঔষধ এবং সামরিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রধান মাধ্যম ছিল তাজিকিস্তান। এই সম্পর্কের সূত্র ধরেই 21 শতকের শুরুতে ভারত তাজিকিস্তানের মাটিতে দুটি সামরিক স্থাপনা ব্যবহারের ঐতিহাসিক অনুমতি পায়। এখানে অনেকেই একটি ভুল করেন, তারা মনে করেন দুটি ঘাঁটি সমান গুরুত্বপূর্ণ ছিল। বাস্তবে কিন্তু তা নয়। প্রথম ঘাঁটিটি ছিল ফারখোর বিমান ঘাঁটি। এটি ছিল তুলনামূলকভাবে ছোট, মূলত একটি লজিস্টিক এবং মেডিকেল সাপোর্ট সেন্টার। ভারত এখানে একটি সামরিক হাসপাতাল পরিচালনা করত, যেখানে নর্দার্ন অ্যালায়েন্সের আহত যোদ্ধাদের চিকিৎসা দেওয়া হতো। কিংবদন্তি আফগান নেতা আহমেদ শাহ মাসুদকে তালেবানের আত্মঘাতী হামলায় আহত করার পর এই ফারখোর ঘাঁটিতেই চিকিৎসার জন্য আনা হয়েছিল। কিন্তু ভারতের আসল টার্গেট ছিল সম্পূর্ণ ভিন্ন, যা গিসার এয়ারবেস নামেও পরিচিত। সোভিয়েত আমলে তৈরি এই ঘাঁটিটি ছিল প্রায় পরিত্যক্ত, ধ্বংসস্তূপের মতো অবস্থা। ভারত এই ধ্বংসস্তূপকে বিশ্বমানের আধুনিক সামরিক ঘাঁটিতে রূপান্তরের বিশাল দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এই একটি ঘাঁটির পেছনে ভারত কি পরিমাণ অর্থ ঢেলেছিল তা জানলে চমকে উঠতে হয়। আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রতিবেদন অনুযায়ী শুধু এই আইনি ঘাঁটির আধুনিকায়নে ভারত $10 কোটি বেশি খরচ করেছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় 1000 কোটি টাকার সমান। এই বিপুল অর্থ দিয়ে প্রথমে রানওয়েকে সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়, কিন্তু 3 কিলোমিটারের বেশি দীর্ঘ এবং অত্যন্ত শক্তিশালী করে বানানো হয়, যাতে ভারতের ভারী সামরিক পরিবহন বিমান, এমনকি সুখোই ফাইটার জেটও অনায়াসে ওঠানামা করতে পারে। তৈরি করা হয় বিশেষ সুরক্ষিত হ্যাঙ্গার, যা বিমানগুলোকে চরম আবহাওয়া এবং শত্রু স্যাটেলাইট নজর থেকে আড়াল করে রাখতে সক্ষম। স্থাপন করা হয় আধুনিক এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা এবং শক্তিশালী রাডার সিস্টেম, যার মূল কাজ ছিল চীনের জিনজিয়াং এবং পাকিস্তানের উত্তরাঞ্চলের যে কোনো সন্দেহজনক গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখা। ভারতের পরিকল্পনা ছিল আরও সুদূর প্রসারী। নয়াদিল্লি চেয়েছিল এই ঘাঁটিতে তাদের প্রথম সারির যুদ্ধবিমান সুখোই 30 MKI এর একটি বিশেষ এবং পুরো স্কোয়াড্রন স্থায়ীভাবে মোতায়েন করতে। শুধু তাই নয়, এই বিমানগুলোকে ব্রহ্মস সুপারসনিক ক্রুজ দিয়ে সজ্জিত করার কথাও ভাবা হচ্ছিল। এর অর্থ দাঁড়ায়, তাজিকিস্তানের মাটি থেকে ভারত এমন মিসাইল ছোড়ার ক্ষমতা অর্জন করত, যা চীনের পশ্চিমের সম্পূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাকে এবং পাকিস্তানের প্রায় যে কোনো অংশকে নিমেষে ধ্বংস করতে পারে। এই একটি সম্ভাবনায় বেইজিং এবং ইসলামাবাদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। সবকিছু পরিকল্পনা মতোই এগুচ্ছিল। এই ঘাঁটির গুরুত্ব শেষবার প্রমাণিত হয়েছিল 2021 সালের আগস্টে, যখন তালেবান বিদ্যুৎ গতিতে কাবুলের পতন ঘটায়। সেই ভয়াবহ পরিস্থিতিতে কাবুল থেকে ভারতীয় কূটনীতিক, নাগরিক এবং আফগান শরণার্থীদের উদ্ধার করার জন্য এই আইনি ঘাঁটি ছিল ভারতীয় বিমান বাহিনীর মূল কেন্দ্র। অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই উদ্ধার অভিযান সফলভাবে পরিচালিত হয়েছিল এই ঘাঁটি ব্যবহার
করেই। কিন্তু এর পরের দৃশ্যপট নাটকীয়ভাবে পাল্টে যায়। ভারতের শীর্ষ প্রতিরক্ষা সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট একটি বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে আইনি বিমান ঘাঁটির ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। ভারত স্বাভাবিকভাবে আশা করেছিল যে ঘাঁটিতে তারা হাজার কোটি টাকা ঢেলেছে, সেই চুক্তি নবায়ন করতে কোনো সমস্যা হবে না। কিন্তু সবাইকে হতবাক করে দিয়ে তাজিকিস্তান সরকার চুক্তি নবায়নে কোনো আগ্রহই দেখায়নি। ফলাফল যা হওয়ার তাই হলো। ভারতীয় বিমান বাহিনীকে নিঃশব্দে লোকচক্ষুর আড়ালে সমস্ত মূল্যবান সরঞ্জাম, লোকবল এবং সিস্টেম গুটিয়ে দেশে ফিরে আসতে হলো। ভারত সেখান থেকে তাদের উপস্থিতির সমস্ত চিহ্ন এমনভাবে মুছে এনেছে যেন মনে হয় সেখানে তাদের কখনো কোনো অস্তিত্বই ছিল না। এরপর সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, তাজিকিস্তান কেন এমন আচরণ করলো যে ভারত তাদের একটি পরিত্যক্ত বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উদ্বিগ্ন করে দিল? সে ভারতকে কেন এভাবে ফিরিয়ে দেওয়া হলো? উত্তর খুঁজতে গেলে পর্দার আড়ালে দুই খেলোয়াড়কে চিনতে হবে, রাশিয়া এবং চীন। প্রথমত রাশিয়া। তাজিকিস্তান রাশিয়ার কৌশলগত উঠোন বলে পরিচিত। দেশটির সীমান্ত রক্ষা থেকে সামরিক প্রশিক্ষণ সবকিছু রাশিয়ার উপর গভীরভাবে নির্ভরশীল। খোদ তাজিকিস্তান রাশিয়ার বিশাল সামরিক ঘাঁটি রয়েছে। বিশ্লেষকরা মনে করেন ভারত যখন ফারখোর ছোট্ট হাসপাতাল চালাচ্ছিল মস্কোর কোনো আপত্তি ছিল না, কিন্তু আইনি ঘাঁটিতে সুখোই এবং ব্রহ্মস মোতায়েন পরিকল্পনা দেখে রাশিয়ার কপালে চিন্তার ভাঁজ পড়ে। নিজের প্রভাব বলে ভারতকে এতটা শক্তিশালী অবস্থানে দেখতে রাশিয়া মোটেও রাজি ছিল না। দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ চীন। গত দশকে চীন তাজিকিস্তানে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এবং বিপুল পরিমাণ ঋণ দিয়েছে। তাজিকিস্তানের অর্থনীতি এখন অনেকটাই চীনের দয়ার উপর নির্ভরশীল। চীন কখনোই চাইবে না তার প্রতিদ্বন্দ্বী ভারত জিনজিয়াং প্রদেশের এত কাছে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রাখুক। বেইজিংয়ের অর্থনৈতিক এবং রাজনৈতিক চাপের মুখে তাজিকিস্তান সরকার ভারতের অনুরোধ রক্ষা করতে পারেনি। এই ঘটনায় ভারতের ক্ষতি শুধু হাজার কোটি টাকায় সীমাবদ্ধ নয়। ভারত তার মধ্য এশিয়ায় চোখ, কান এবং নাক সব হারিয়েছে। আফগানিস্তান থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে। কানেক্ট সেন্ট্রাল এশিয়া নীতি মারাত্মক ধাক্কা খেয়েছে। আর সবচেয়ে বেদনার বিষয়, এত বড় পরাজয়ের পরও ভারত সরকার সম্পূর্ণ নীরব।